আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা। বাজেটে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে, ফখরুল। আইএমএফ এর প্রেসক্রিপশনে বাজেট হয়েছে মেনন। বেনজির ও তার স্ত্রী সন্তানদের জব্দ করা সম্পত্তি দেখভালে প্রশাসক নিয়োগ। 100 টাকা রিচার্জে কাটা হবে 28 টাকা। 19 জুন থেকে সরকারি অফিস 9টা থেকে 5টা। অস্ট্রেলিয়া ও পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। বেনজিরকে দুদকে হাজির হতে হবে 23 জুন। বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। ঋণে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন, সাইফুল হক। বিএনপির 36 নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন। মোদি সরকারই গঠন করলেন না, তার আগেই শরিকদের চাপ। এবং তাইওয়ানকে F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ দেবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বিকেল 3টা থেকে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের 14.2% এবং চলতি 2023-24 অর্থ বছরের চেয়ে 4.6%। এটি দেশের 53তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম ও অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত 2024-25 অর্থ বছরের বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে, সরকার লুটেরাতে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে কি করার জন্যে? লুট করার জন্য, এটাই আমি দেখতে পাচ্ছি। আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ তথাকথিত বাজেটে যেটা দেয়া হয়েছে, এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যে সমস্ত অংশতে আয়ের অংশ দেখানো হচ্ছে, তাতে করে সাধারণ মানুষের উপর সমস্ত বোঝাটা পড়ে যাচ্ছে। আর ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। এই অনুদান অথবা ঋণ আনছে বিদেশ থেকে, সেই সঙ্গে আবার ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আশাবাদী নন আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে ও তাদের প্রেসক্রিপশনে এই বাজেট করা হয়েছে বলে মনে করেছেন তিনি। আজ বৃহস্পতিবার বাজেট উপস্থাপন শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বলেন, আইএমএফ এর প্রেসক্রিপশনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টার সংক্ষিপ্ত বিবরণ তার মধ্যে বিস্তারিত নেই। তবে আমরা জানি যে আইএমএফ এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। বাজেটে আশাবাদী নন বলে মন্তব্য করে মেনন বলেন, বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতায় সংকট নিরসনে জনজীবনে যে সংকটগুলো রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণীতে কি আছে আমি জানি না, কারণ আমরা সংক্ষিপ্ত বিবরণী দেখেছি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্তের মুখে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরের সম্পত্তি দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এই অনুমতি দেন বলে দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান। বেনজিরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়।
মোবাইল ফোনের কল ও ইন্টারনেট সেবার সম্পূরক শুল্ক ৫% বাড়ানোর ঘোষণা দিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে করে বিদ্যমান ভ্যাট ১৫% থেকে বেড়ে ২০% হবে। মোবাইল ফোনে রিচার্জ করার সময় এই টাকা কেটে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। মোবাইল ফোনের কল রেটের ওপর ১৫% ভ্যাট এবং ১৫% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এখন তা ৫% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১% সারচার্জ দিতে হবে। ঈদুল আজহার ছুটির পর আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত সোমবার মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল। রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ১:৩০ পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার এই দুটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, মির্জা ফখরুল বেলা ১১টা থেকে দুপুর ১২:১২ পর্যন্ত গুলশানের অস্ট্রেলিয়ার হাইকমিশনারের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে বৈঠক করেন। এরপরে বিকেলে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন ফখরুল। প্রায় ১ ঘণ্টা ব্যাপী এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দও উপস্থিত ছিলেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। খোরশেদা ইয়াসমিন বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় আগামী ২৩ জুন তাকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করা হয়। অবশেষে সংসদ সদস্যদের পুরোপুরি শুল্ক মুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের ২০২৪-২৫ সালের বাজেটে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর ২৫% আমদানি শুল্ক এবং আমদানি পর্যায়ে ১৯% ভ্যাটের প্রস্তাব করেন। বর্তমানে জাতীয় সংসদের সদস্যরা সম্পূর্ণ শুল্ক কর ছাড়াই গাড়ি আমদানি করতে পারেন এবং গত ৩৬ বছর ধরে তারা এই সুবিধা পেয়ে আসছেন। প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সব স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য সংসদ সদস্যদের গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। ঋণ ভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট সম্পর্কে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ঋণের ভারে জর্জরিত এই বাজেট প্রস্তাবনা স্ববিরোধী ও বেসামাল। এই বাজেট জনকল্যাণের পরিবর্তে জীবন জীবিকায় জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে। ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেটের মধ্যে ২,৫৬,০০০ কোটি টাকার ঘাটতি পোষাতে ব্যাংক ব্যবস্থার আরও বেসামাল ও ঝুঁকির মধ্যে পড়বে। আর এই ঘাটতির শেষ অভিঘাত এসে পড়বে সাধারণ মানুষের উপর। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার সহ ৩৬ নেতাকর্মীকে নাশকতার মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের ৮ সপ্তাহের জামিন দিয়ে গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বুধবার হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। বিএনপির নেতাকর্মীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ, অ্যাডভোকেট মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহিল ফাহিম ও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ।
নরেন্দ্র মোদীও এখনো শপথ নেননি, মন্ত্রিসভা গঠিত হয়নি, অথচ এখনই শুরু হয়ে গেল চাপের রাজনীতি। সৌজন্যে জেডিইউ নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারা চান আগের মোদী সরকারের আনা অগ্নিবীর প্রকল্পটির পুনর্বিচার। পাশাপাশি জেডিইউ চায় দেশ জুড়ে জাত গণনার সিদ্ধান্ত নেওয়া হোক, বিহারকে দেওয়া হোক বিশেষ রাজ্যের মর্যাদা। বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। সেখানে তিনিও বলেন, বিরোধী দল হিসেবে তাদের প্রথম কাজ হবে অগ্নিবীর প্রকল্প বন্ধ করতে সরকারকে বাধ্য করা। তার মতে এতে সেনাবাহিনীর বিন্দুমাত্র মঙ্গল হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। জওয়ানদের মধ্যে হতাশা বাড়ছে। তাইওয়ানের কাছে $8 কোটি F-16 যুদ্ধ বিমানের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিক্রয় তাইওয়ানের নিরাপত্তার উন্নতি করতে ও এই অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য এবং অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে সহায়তা করবে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাইওয়ানে অস্ত্রের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এর সিদ্ধান্ত দেশটির বিমান বাহিনীর যুদ্ধ ও প্রতিরক্ষা চাহিদাকে আরও বাড়িয়ে তুলবে। জুলাই মাসে এটি চূড়ান্ত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।